সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ সালাউদ্দিন সাহেব। জানতে চেয়েছেন, আমার বাড়ি বরিশাল জেলার, আমার ওখানে সর্বশেষ জরিপ এসে রেকর্ডে আমার দাদার নামে এবং আমার বাবার নামে কোনো নামজারি হয়নি। এখন আমাদের নামে নামজারি করতে হলে কি কি কাগজপত্রের প্রয়োজন? আপনার আসলে যখন আপনার দাদার নামে আপনাদের রেকর্ডটা আছে, এর পরবর্তীতে আপনার বাবার নামে যেহেতু রেকর্ড হয় নাই, এখন আপনার দাদার নাতি নাতনি হিসেবে আপনারা অনেকেই মালিক। এখন এই জন্য আপনার দাদার থেকে আপনার বাবা যে ওয়ারিশ হয়েছে, আপনার বাবার থেকে আপনারা যে ওয়ারিশ হয়েছেন, এর ধারাবাহিক একটা ওয়ারিশান সনদ আপনাদেরকে নিতে হবে। হ্যাঁ, আপনার দাদা মারা যাওয়ার সময় কয় সন্তান রেখে গেল, স্ত্রী রেখে গেল কিনা, এবং আপনার বাবা মারা যাওয়ার সময় সন্তান কি কাকে কাকে রেখে গেছে, অর্থাৎ ধারাবাহিক ওয়ারিশান সনদ দিতে হয়। ইউনিয়ন পরিষদ হইলে ইউনিয়ন পরিষদ, উপজেলা বা দেখা গেছে যে আপনার এই পৌরসভা হইলে এরকম ওখান থেকে এরকম ওয়ারিশান সনদটা নিতে হবে। ওয়ারিশান সনদটার পরবর্তীতে আপনি আপনাদের সর্বশেষ খাজনা পরিশোধ করতে হবে। পিছনের যেই আছে এই কাগজপত্রগুলো দিয়ে আপনি আপনাদের নামে আপনাদের অংশটুকু যেটুকু আপনারা পাবেন ওইটুকু নামজারি করে ফেলতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো শফিকুল ইসলাম সাহেব। জানতে চেয়েছেন, ১,০০০-এর মধ্যে ১৬ আনার কয় আনা একজন পাবে, সেটা কিভাবে বের করব? আসলে ১,০০০-এর মধ্যে ১৬ আনার কয় আনা পাবে বিষয়টা এরকম না। ১৬ আনা এবং ১,০০০-এর বিষয়টা হলো, এটা পর্সার অংশ বন্টনের জন্য, পর্সার হিস্যা বন্টনের জন্য এই কথাগুলো ব্যবহার হয়। আমাদের দেশে সিএস, আরএস, এসি এই ৩টা জরিপ যখন হইছে, তখন একটা পর্সায় একটা খতিয়ানে যা সম্পত্তি আছে এটারে বলছে ১৬ আনা। ধরেন সিএসআরএস এর সময় একটা পর্সায় যদি টোটাল সম্পত্তি থাকে ২০%, আপনারা দুই ভাই এটারে সমান সমান মালিক। এখন বলতে এইভাবে বলবে যে আপনাদের টোটাল সম্পত্তি হলো ১৬ আনা, আপনি ৮ আনার মালিক, আপনার ভাই ৮ আনার মালিক। এখন এখানে ৮ আনা মানে কত শতাংশ? ১০% হইল। আপনাদের পাশের বাড়ির একজনের জমি আছে ৩০%, উনারাও দেখা গেছে যে দুই ভাই সমান সমান মালিক, উনাদেরকেও এই কথা বলবে যে আপনাদের টোটাল সম্পত্তি হইল ১৬ আনা, আপনি ৮ আনার মালিক, আপনার ভাই ৮ আনার মালিক। এখন ওদের ৮ আনার মানে কিন্তু ১৫% হয়ে গেছে। তো এই আনাগন্ডা কড়াকান্তি এগুলি যখন পর্সার হিস্যা বন্টনের জন্য বুঝায়, তখন এটার জমির নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। পর্সার খতিয়ান বা পর্সার টোটাল সম্পত্তির উপর নির্ভর করবে আমার আনা অনুযায়ী কতটুকু হবে। এখন প্রত্যেকে যে সমান থাকবে বিষয়টা তো এরকম না। ১৬ আনার মধ্যে ধরেন না আপনাদের ২০% জমি, ১৬ আনার মধ্যে একজনের মালিক হলো ৪ আনার, আরেকজনের মালিক হলো ১২ আনার। তো ওইভাবে হিস্যা অনুযায়ী দেখা গেছে যে ২০%-এর এখন একজনে দেখা গেছে যে ৪ ভাগ করি, এটার ৩ ভাগই একজনে পাবে। তাহলে একজনে পাবে এরকম ১৫%, আরেকজনে পাবে এরকম ৫%, ৪ আনাওয়ালার। বিষয়টা হবে এরকম। এখন এই কথাটাকে বিএসএ বলতেছে, একটা পর্সায় একটা খতিয়ানে যা সম্পত্তি আছে এটা হলো ১,০০০। এখন আর দেখা গেছে যে ১৬ আনা বলে না, এটা হলো ১,০০০। ২% থাকলেও ১,০০০, ২,০০০% থাকলেও ১,০০০। টোটাল সম্পত্তিটাকে বলছি ১,০০০। ধরুন আপনাদের একটা খতিয়ানে জমি আছে ৫০%, আপনারা দুই ভাই এটা সমান মালিক। এখন বলতে এভাবে বলবে যে আপনাদের টোটাল সম্পত্তি হলো ১,০০০, আপনি ৫০০-র মালিক, আপনার ভাই ৫০০-র মালিক। এখন এই ৫০০ কিভাবে বাইর হবে? ৫০০ তো বাইর হবে এভাবে, যদি দোনো ভাই সমান সমান মালিক হয়। কোনো কারণে এক ভাই তার অংশ আরেকজনের কাছে বিক্রি করে ফেলছে, তাহলে সে কত অংশ বিক্রি করছে ওই অংশ হার অনুযায়ী তার ৫০০ থেকে ওইভাবে কমবে। অথবা দেখা গেছে যে ১,০০০-ই ঠিক আছে, কিন্তু ওখানে ১০ জন সমান সমান মালিক, তাহলে প্রত্যেকের নামে ১০০ বলবে। এগুলি তার অংশ সম্পত্তি কিনার উপরে নির্ভর করিয়ে এগুলি তৈরি হয়। এটার উপরেও আমাদের ভিডিও করা আছে। বাকি এখানে মেইন বুঝার জিনিস হইল ১,০০০ আর ১৬ আনা এগুলি হইল পর্সার অংশ বন্টনের জন্য। সিএসআরএস এসএতে ১৬ আনা ধরে ধরে কাজ করছে, আনাগন্ডা কড়াকান্তি ধরে মিলাইছে, ১৬ আনা ধরে কাজ করছে। বিএসএ আসি এটাকে ১,০০০ ধরে ধরে কাজ করছে, কারো ১০০, ২০০, ৫০০, ৭০০, ৩০০ বিভিন্ন রকম অংশ হইতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো এইচ জেড হাসিব সাহেব। জানতে চেয়েছেন, স্যার আমাদের খতিয়ানের গ্রুপ ভাগ করা আছে। ধরেন একটা গ্রুপে জমি পাবে ৩২%, দুইটা দাগ দিয়া তারা খাইতেছে ৪৩%। এক দাগে ৩০%, আরেক দাগে ১৩%। এখন মন্তব্য কলামে তাদের নাম দেওয়া আছে, সেজন্য তারা ১১% বেশি খায়। তারা বলছে এটা নাকি আদালত থেকে ঠিক করা লাগবে। এখন আমাদের করণীয় কি? আসলে মন্তব্য কলামে এমন কোনো কথা বুঝায় না যে মন্তব্য কলামের দরুন এরা পর্সার অংশের চাইতে বেশি খাবে। পর্সার অংশটা যদি আপনি বুঝেন, তাহলে পর্সার অংশ অনুযায়ী যারা এই খতিয়ানে
যতটুকু পাইবে ততটুকুই তাদেরকে ভোগ করতে হবে। মন্তব্য কলমে বিশেষ মন্তব্য থাকে, এই দাগে অমুকে হয়তো বিশেষভাবে পাইতে পারে, অথবা বিভিন্ন লেভেলের কথা থাকে। এটা আপনি আমাকে দিয়ে আরো বুঝাইতে চাইলে আপনি এটারই যদি একটা ছবি তুলে পাঠাইতেন ওই ফর্সা বা খতিয়ানটার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে, তাহলে আমি হয়তো আরো ভালোভাবে কিছু বলতে পারতাম। কিন্তু এই দোহাই দিয়া যে মন্তব্য কলমে আমাদের নাম দেওয়া আছে, এখন আমরা এই জন্য 11% বেশি খাবো, এইটা কোনোভাবে 13% বেশি খাবো, এটা কোনোভাবে এরকম সম্ভব হয়ে উঠবে না। কারণ আপনি হয়তো এটাও বুঝে, অনেকে এটাও বুঝে যে ওর নামের সোজা এই দাগটা দেওয়া আছে, ও এই দাগ ভোগ করবে। আসলে ফর্সা বা খতিয়ানে এটা কিন্তু সাব্যস্ত করে না যে তার সোজাসুজি যে নাম দাগটা পড়ছে সে ওই দাগ ভোগ করবে। এগুলি দাগ এক সিরিয়ালে রেখে গেছে, নামগুলো এক সিরিয়ালে লিখে গেছে। কোনো কারণে দাগ অনেক সময় বেশি, নাম অনেক সময় কম, কিন্তু সোজা তো একটা নাম পড়ে। এই জন্য দেখা গেছে যে সে যদি বলে যে আমার সোজাসুজি এই দাগ আছে, আমি এই দাগ খাবো, বিষয়টা এরকম না। আপনারা ওদের অংশ অনুযায়ী, ওরা যদি 32 পাওয়ার কথা, ওই তারা 32-এই থাকতে হবে। তারা 43-এ 11% বেশি খাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনে আপনি আমাকে পর্সাটা পাঠাইয়েন, আমরা এই পর্সায় আরো যাদের অংশ আছে তারা কিভাবে নিতেছে ওইটা সহকারে দেখে আপনাকে বলে দিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মিজানুর রহমান সাহেব, জানতে চেয়েছেন, স্যার একই দাগে সরকারি সম্পত্তি ও ব্যক্তি মালিকানাধীন জমি থাকলে কি করব একটু জানাবেন প্লিজ। স্বাভাবিকভাবে মনে রাখবেন, একই দাগে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এবং সরকারি সম্পত্তি থাকার কোনো সুযোগ নাই। এটা কখন সুযোগ হয়? কোনো একটা জরিপ হয়ে গেছে, পরবর্তীতে সরকার কোনো কারণে তার জমি দরকার অ্যাকোয়ার করে রাস্তার জন্য বিভিন্ন কাজের জন্য সে নিছে। এখন একটা দাগে জমি আছে 5 একর, সরকার তো ওখান থেকে 5 একর নেওয়া লাগে না, সরকারের রাস্তার কাছে হয়তো 2 একর নেওয়া লাগে, আরো বিভিন্ন কাজে হইতে পারে। তো ওখান থেকে সে 2 একর নিছে। এখন এই বাকি 3 একর তো আরেকজনের রয়ে গেছে, ব্যক্তি মালিকানাধীন ওইটা রয়ে গেছে। এখন যতদিন পর্যন্ত নতুন জরিপ না হবে ততদিন পর্যন্ত এই দাগটা সরকারেরও কিছু থাকবে, ব্যক্তি মালিকানাদেরও কিছু থাকবে। সরকারেরটা নেওয়ার পরে এটা সরকার কি করবে, তার 1 নাম্বার খতিয়ান এরকম নিয়ে যাবে, অথবা কোনো কারণে 1 থেকে 5 পর্যন্ত অন্য যে খতিয়ানগুলো আছে অন্য খতিয়ানও নিবে, সেটা হলো ভিন্ন কথা। এখন দেখা গেছে যে বাকিটুকু উনার যেই খতিয়ান উনি ওই খতিয়ানে থাকবে। এখন আগের খতিয়ান থেকে পৃথক করার জন্য উনি যখন আলাদাভাবে খারিজ করে নেবে, তখন উনাকে খারিজা খতিয়ানও আলাদা দেবে এবং সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। কিন্তু আপাতত নতুন জরিপ আসার আগ পর্যন্ত দাগ যেটা, যদি এটা 788 নাম্বার দাগ হয়, তাহলে সরকার এবং ব্যক্তি মালিকানাধীন একই দাগে সে অবস্থান করতেছে। যখন নতুন জরিপ আসবে সরকার সম্পূর্ণ এটাকে আলাদা দাগ করে দিবে। এই হলো এই অবস্থার বিষয়টা আর কি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ হাসিম সাহেব, জানতে চেয়েছেন, ভাই ধরেন 11,472 দাগে 18 শতক জমি, অংশ উঠলো 17 শতক, 1 শতক জমি খাস খতিয়ানে। এখন 17 শতক নামজারি দিবে কি জানাবেন। এখানে অবশ্যই 17 শতক আপনাকে নামজারি দিবে। ওই 1 শতক কোনো কারণে সরকারের সম্পত্তি হইতে সরকারের ঘরে গেছে, বাকি ওইটা দেখাইয়া আপনার যেই ওই দাগ অনুযায়ী আপনার যে টোটাল সম্পত্তির যে মালিকানা আছে ওইটাই দেখাবেন যে এখান থেকে দেখেন পরবর্তীতে এই ঘটনার কারণে 1 শতক সরকারে গেছে, রাস্তার কারে গেছে, হ্যাঁ, কোনো কারণে গেছে। অবশিষ্ট সম্পত্তিটা আপনাকে ঠিক 17 শতকই আপনাকে নামজারি আপনাকে খারিজ দিবে। আপনার মালিকানার ডকুমেন্ট গুলো যদি ঠিক থাকে, মালিকানার ডকুমেন্ট গুলো সঠিক দিয়ে যদি আপনি সঠিকভাবে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।